সুপ্রভাত শিক্ষার্থীবৃন্দ, কাছে বা দূরে যে যেখানে থেকে আজকে ক্লাস পর্যবেক্ষণ করছো তাদের সবাইকে সৃষ্টিকর্তা ভালো রাখুক এই কামনায় আজকের পাঠদান কার্যক্রম শুরু করছি। তো পদার্থবিজ্ঞান যে প্রথম পত্রের আজকের পাঠদান কার্যক্রমের ক্লাস হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কে আমরা আজকে ধারণা তৈরি করব, সাথে সাথে শিখব অভ্যন্তরীণ শক্তি ও সিস্টেম কি তার সম্পর্কে বিস্তারিত, তারপরে তাপ শক্তি, তাপ, অভ্যন্তরীণ শক্তি ও কাজের ভিতরে সম্পর্ক কি সেটা দেখতে পারব। তো আমাদের প্রথম টপিকস হলো, প্রথম শিক্ষণ হলো প্রথম সূত্রের ধারণা তৈরি। তো প্রথম সূত্রটা কোথা থেকে এসেছে, প্রথম সূত্রটা কি? প্রথমত আমরা তাপীয় পরিবর্তনগুলো লক্ষ্য করি। কোনো কিছু পোড়ালে তাপ উৎপন্ন হয়, আবার যেমন কোনো কিছু পোড়ালে তাপ উৎপন্ন হয়, আবার দেখা যায় আমরা গরম বস্তুকে ধরলে বা বাতাসে রাখলে সে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। আবার ঠান্ডা বস্তু যদি কোনো গরম বস্তুকে স্পর্শ করানো হয় তাহলে সে গরম হচ্ছে। তো এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো থেকে আমি লক্ষ্য করছি তাপ এমন একটা শক্তি, শক্তির অনেকগুলো প্রকার আছে, 9 প্রকার শক্তি আছে। এর ভিতরে তাপ এমন একটা শক্তি যে শক্তির পরিবর্তন আমরা খুব সহজেই পরিমাপ করতে পারি। এজন্য বিজ্ঞানীরা একটা জিনিস লক্ষ্য করেছে যে তাপ শক্তির সাহায্যে আমরা খুব সহজেই কোনো শক্তির পরিমাপ করতে পারি। এখান থেকে এসছে তাপ শক্তির প্রথম সূত্রের ধারণা। তো তাপ শক্তির প্রথম সূত্রের ধারণা অনুসারে আমরা বলতে পারি আমরা একটা জিনিস খুব ভালো করেই জানি, কাজের পরিমাণ যদি নির্দিষ্ট হয় তাহলে শক্তির পরিবর্তনও নির্দিষ্ট হয়। তাই কাজটা আমরা যে সময় করি না কেন, যেটুকু কাজ করব তার শক্তির, যে শক্তির পরিবর্তনে আমরা সামর্থ্যের দ্বারা আমরা কাজ করছি সেই শক্তিটা কিন্তু নির্দিষ্ট হয় যদি কাজের পরিমাণ নির্দিষ্ট থাকে। আর আমি আগেই বলেছি যে আমাদের সহজলভ্য শক্তি হলো বা সহজে পরিমাপযোগ্য শক্তি হলো তাপ, সেজন্য আমরা তাপ নিয়েই আলোচনাটা করছি। আর প্রথম সূত্রের ধারণা হচ্ছে এই সহজ ধারণা, যেটা হলো আমি তাপকে যদি কাজে রূপান্তর করি, তাপকে কি করেছি, কাজে রূপান্তর করছি বা যান্ত্রিক শক্তিকে রূপান্তর করছি, আবার যান্ত্রিক শক্তিকে আমি তাপে রূপান্তর করছি বা কাজে রূপান্তর করছি, কাজকে তাপে রূপান্তর করছি। প্রথম কথা, তাপকে কোনো তাপ বা তাপ শক্তিকে আমি যান্ত্রিক শক্তিতে রূপান্তর করছি, আবার বা কোনো যান্ত্রিক শক্তিকে আমি তাপে রূপান্তর করছি। তাহলে এই দুটো পরিবর্তন যখন ঘটবে তখন আমাদের দুটো পরস্পর সমানুপাতিক হবে। তার মানে কি, আমরা যদি ডাব্লু পরিমাণ কাজ করে
কাজের পরিমাণ হচ্ছে ডব্লিউ, কাজ হলো ডব্লিউ, আর এর কারণে যে তাপ হলো এইচ। তো এখানে যেটা বলছে, আমার প্রথম সূত্রে যেটা বলছে, প্রথম সূত্রের ধারণা যে কাজ আমার তাপে রূপান্তর হচ্ছে বা তাপ কাজে রূপান্তর হচ্ছে, এই যে রূপান্তরই হোক না কেন এরা পরস্পর হবে সমানুপাতিক। এটাই হচ্ছে প্রথম সূত্র। অর্থাৎ কাজ তাপে রূপান্তর হোক বা তাপ কাজে রূপান্তর, এই দুটোই হবে পরস্পরের সমানুপাতিক। তো আমরা এখানে অঙ্ক করে বুঝতে পারি বা W equals to JH, এই যে হচ্ছে কি, যে equals to সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক, এইটাকে আমরা তাপের যান্ত্রিক সমতা বা তুল্যাঙ্ক বলি। এর নাম কি? তাপের যান্ত্রিক সমতা বা তুল্যাঙ্ক, তাই তো? তো যদি H equals to 1 হয় তবে W equals to J হবে। তাহলে আমরা বলতে পারি কি, একক তাপ শক্তিকে যদি আমি কাজে রূপান্তর করি, বা কোন কাজকে যদি কাজের মাধ্যমে যদি একক তাপ শক্তি উৎপন্ন হয়, তবে সেই পরিমাণ কাজকে আমরা বলবো, কাজকে যে বলি। অর্থাৎ একক তাপ শক্তিকে যদি কাজে রূপান্তর করা হয় বা যে কোনো পরিমাণ কাজের মাধ্যমে যদি একক তাপ শক্তি উৎপন্ন হয়, তাহলে সেই পরিমাণ কাজকে, মানে যে কাজ করলে একক তাপ শক্তি উৎপন্ন হচ্ছে বা একক তাপ শক্তি সরবরাহ করে আমরা যে পরিমাণ কাজ পাচ্ছি, সেই পরিমাণ কাজকে আমি বলবো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক যে। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক যে। তাহলে যে নিয়ে আমাদের ধারণাটা সম্পূর্ণ ক্লিয়ার বলে আমি মনে করছি। আমাদের আজকের মূল টপিক ছিল, প্রথম টপিক ছিল তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ধারণা। আর ধারণাটা এসছে কোথা থেকে? আমাদের সমস্ত তাপ শক্তি কাজে বা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারি আমি সহজেই, এ কাজটা সহজে করতে পারি। এই জন্য আমরা প্রথমেই, যারা পদার্থের বিজ্ঞানের স্রষ্টা মানে বিজ্ঞানী, তারা প্রথমেই এই তাপ শক্তি এবং যান্ত্রিক শক্তির ভিতরে একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছি, এবং সেই সম্পর্ক স্থাপন যে চেষ্টার মাধ্যমে করেছে এবং যে সূত্রের মাধ্যমে সেটাকে সম্পর্ক স্থাপন করতে পেরেছে, সেটাই আমার প্রথম সূত্রের ভিত্তি। সেটাই হলো প্রথম সূত্রের ভিত্তি। তো প্রথম সূত্রের মূল ধারণাটা আসছে কি, তাপ এবং সর্বকৃত তাপ এবং কৃত কাজের ভিতরে যে সম্পর্ক, যে রিলেশন, সর্বকৃত কাজ এবং সর্বকৃত তাপের সাহায্যে কৃত কাজ বা কৃত কাজের সাহায্যে উৎপন্ন তাপ, এইটার ভিতরে যে সম্পর্ক,
গাণিতিক সম্পর্ক স্থাপন করা হয়েছে। এটাই হচ্ছে আমার প্রথম সূত্র। তো এর পরবর্তী ধাপ আমাদের অভ্যন্তরীণ শক্তি এবং সিস্টেম। দুই নাম্বার টপিক সিস্টেম। প্রথম আছে সিস্টেম। সিস্টেমটা কি? এই বস্তু জগৎ বা জড় জগতের সব কিছু মিলে আমরা যে নামটা দিয়েছি, ছোটবেলা থেকে শিখছি, যেটা হলো এনভায়রনমেন্ট বা পরিবেশ। তাহলে সিস্টেম শব্দটা কোথা থেকে এসছে? সিস্টেম হলো এই পরিবেশের একটা অংশ, যে অংশটা সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ। মনে রাখতে হবে স্বয়ং সম্পূর্ণ, অর্থাৎ যে কোনো একটা নির্দিষ্ট কাজ সে সম্পন্ন করতে পারবে, কার উপর নির্ভরশীল না হবে। এটাই হলো সিস্টেম। তাহলে সিস্টেমটা হলো এমন একটা পরিবেশের এমন একটা ক্ষুদ্র এবং স্বয়ং সম্পূর্ণ অংশ যে সম্পূর্ণ একটা কাজ নিজে সম্পন্ন করতে পারে। তাহলে পরিবেশটা কি? ওই সিস্টেমটা সহ সিস্টেমের বাইরে যত কিছু সব কিছু হলো পরিবেশ। সিস্টেম সহ মানে সিস্টেমটাও পরিবেশের একটা অংশ। এই সিস্টেম বাদে পরিবেশে আর বাইরে যা কিছু আছে সব কিছু হলো পরিবেশ। তো আমরা এখানে দুটো শব্দ পেলাম, সিস্টেম আর সিস্টেম ও পরিবেশ পেলাম। আচ্ছা, এখন আমরা যেটা টপিকস পড়াচ্ছি সেটা হলো তাপ গতিবিদ্যা। তার মানে এখানে তাপ আছে, তাপ সম্পর্কিত যত আলোচনা। তাহলে আমি যদি সিস্টেম ধরি, পরিবেশটাকে তো আমি আলোচনায় আনতেছি না, সিস্টেমটা আলোচনায়। তাহলে এই তাপীয় সিস্টেম, আমার যে কোনো জায়গায় একটা তাপীয় সিস্টেম, পুরো পরিবেশের অংশ আমি আনবো না, তাপীয় সিস্টেম। এই তাপীয় সিস্টেম থেকে আমি সেই সিস্টেম থেকে আমি তাপ পাবো। তো এই তাপীয় সিস্টেমে আমি যদি যাই, এই তাপীয় সিস্টেমটা কিসের উপর নির্ভরশীল? আমরা জানি তাপ তিনটে জিনিসের উপর নির্ভরশীল করে। তাপ বা তাপীয় অবস্থা তিনটা জিনিসের উপর নির্ভর করে। একটা হলো চাপ পি, দুই নাম্বার হলো আয়তন ভি, তিন নাম্বার হলো তাপমাত্রা টি। তাহলে কোনো তাপীয় সিস্টেম ব্যাখ্যা করার জন্য আমরা এই তিনটা জিনিসের ব্যাখ্যা করতে চাবো আগে, তারপরে অন্য কিছু থাকলে থাকবে। তাহলে এই যে তিনটা সিস্টেম, তিনটা জিনিস আমি ব্যাখ্যা করব কোনো তাপীয় সিস্টেমের ক্ষেত্রে, এই তিনটা জিনিস এই সিস্টেমের অংশ হতে হবে। তাহলে এই তিনটা জিনিসকে বলা হচ্ছে তাপগতীয় স্থানাঙ্ক। তাপগতীয়, এই তাপের গতি প্রকৃতি বা এই তাপীয় সিস্টেমের গতি প্রকৃতি ব্যাখ্যা করার জন্য, এই তাপীয় সিস্টেমের গতি প্রকৃতি ব্যাখ্যা করার জন্য আমরা এই তিনটে জিনিস স্থানাঙ্ককে ব্যবহার করছি। এজন্য একে আমি বলছি তাপগতীয় স্থানাঙ্ক। এটা হলো তাপগতীয় স্থানাঙ্ক। ক্লিয়ার? এই তাপগতীয় স্থানাঙ্কের সাহায্যে আমি কোনো তাপীয় সিস্টেম ব্যাখ্যা করতে পারি। তাপীয় সিস্টেম
তাপীয় সিস্টেম ব্যাখ্যা করতে পারি, এবং তার সাথে সাথে আরেকটা জিনিস ব্যাখ্যা করতে পারি, যেটা হলো তাপীয় সাম্য অবস্থা। অর্থাৎ দুটো সিস্টেম সমতাপীয় আছে কিনা, বা দুটো সিস্টেমের তাপমাত্রা পরিবর্তন মানে তাপীয় অবস্থা পরিবর্তন হচ্ছে কিনা, এটা দেখার জন্য আমার কিন্তু এই তিনটা স্থানাঙ্কের অবশ্যই প্রয়োজন আছে। তো যখন সিস্টেমের আলোচনা আসলো, সিস্টেমের কোনো প্রকার আছে কিনা সেটা আমি দেখবো আগে। তো সিস্টেমের প্রকার ভেদটা আমরা একটু ব্যাখ্যা করি। ক নম্বর প্রকার, উন্মুক্ত সিস্টেম। উন্মুক্ত সিস্টেম। খ নম্বর হলো বদ্ধ সিস্টেম। গ নম্বর হলো বিচ্ছিন্ন সিস্টেম। উন্মুক্ত মানে ওপেন, বদ্ধ মানে ক্লোজ, আর বিচ্ছিন্ন মানে আইসোলেটেড। উন্মুক্ত সিস্টেমে শক্তি ও বস্তু বা ভর উভয়ই যাতায়াত করে। যেমন আমি কোনো ঘরে ঢুকলাম বা রান্নাঘরে ঢুকলাম, এখানে রান্নাঘর কিন্তু একটা রান্নার সিস্টেম। এই রান্না সিস্টেমে আমি কোনো রান্নাঘরে ঢুকলাম, আমি বেরোলাম, কোনো বিষয় না এটা, বা বাতাস ঢুকছে বাতাস আসছে, এটা হচ্ছে একটা উন্মুক্ত সিস্টেম। শক্তি এবং বস্তু দুটোই যেতে পারবে। আচ্ছা, বদ্ধ সিস্টেমে কি হবে? শক্তি যাবে, যাতায়াত করবে, শক্তি যাতায়াত করবে। বদ্ধ সিস্টেমে শক্তি যাতায়াত করবে। বিচ্ছিন্ন সিস্টেমে, আচ্ছা বদ্ধ সিস্টেমে একটা উদাহরণ দেয়, যেমন দেখি আমরা ফ্রিজ, এসি। ফ্রিজ কি করে? ভিতরে যে বস্তুগুলো আছে সেগুলো থেকে যদি আমরা গরম বস্তু দিই, সেগুলো থেকে তাপ নিয়ে বাইরে বের করে দিচ্ছি। বাট ওই সময় বাইরে থেকে কোনো কিছু মানে কোনো বস্তু ভিতরে ঢুকতে পারছে না যতক্ষণ আমরা ঢোকাচ্ছি। জোর করে একটা ফ্রিজ বন্ধ করে রেখে দিলাম, সে অটোমেটিক্যালি কি করছে? ভিতর থেকে তাপ বা শক্তি বের করে আনছে। কোনো বস্তু কিন্তু সে বের করতে পারছে, শুধু তাপটা বের করে আনছে। এই যে সিস্টেমটা, এটা হচ্ছে বদ্ধ সিস্টেম। একটা এসি রুমে, সেই রুমের ভিতর থেকে শুধু তাপ বেরিয়ে আসছে এবং ঠান্ডা বাতাস ঢুকছে। এই যে বাতাস ঢুকছে, এটা কিন্তু উন্মুক্ত সিস্টেম, কারণ বস্তু ঢুকে যাচ্ছে, এটা কিন্তু উন্মুক্ত সিস্টেম। তাহলে এসিটা কিন্তু আমাদের বদ্ধ সিস্টেমের ভিতরে আসবে না, কারণ এসির উপর দিয়ে বাতাস ঢুকছে ভিতরে। তাহলে এসি কখনো বদ্ধ সিস্টেম আসবে না। বদ্ধ সিস্টেম হলো ফ্রিজ, শুধু শক্তি লেনদেন হচ্ছে। এরপরে আসতে হয় আইসোলেটেড বা বিচ্ছিন্ন সিস্টেম। বিচ্ছিন্ন সিস্টেমের আমাদের সহজ উদাহরণ, মানে এখানে কোনোটাই যাতায়াত করবে না। কোনোটাই যাতায়াত করবে না। এরকম একটা বদ্ধ সিস্টেম উদাহরণ কি? থার্মোপ্লাক্স। থার্মোপ্লাক্স এমন একটা বদ্ধ সিস্টেম যেখানে বস্তু এবং শক্তি কোনোটাই যাতায়াত করতে পারে না। আচ্ছা, এখানে একটা কথা বলা বাঞ্ছনীয় যে আমাদের শক্তি এবং বস্তুর লেনদেন নিয়ে এত কথা হচ্ছে কেন? আসলে পদার্থবিজ্ঞানের মূল সংজ্ঞা আমরা যখন পদার্থবিজ্ঞান 9-10-এ আলাদা বই হিসেবে প্রকাশ করেছিলাম এবং আমরা পড়েছিলাম, তখন জেনেছি যে পদার্থবিজ্ঞান বস্তু এবং শক্তি
বা ও তার ভিতরে আন্ত যে রিলেশন বা আন্ত যে সম্পর্ক, এইটা নিয়েই আলোচনা করে। তাহলে কোথাও বস্তু বা শক্তি কি ধরনের কাজ করছে সেটা জানার জন্য আমাদের পদার্থবিজ্ঞানের মূল উদ্দেশ্য থাকছে। আর তার ভিতরে এসে গেছে আমরা সিস্টেম যখন ব্যাখ্যা করছি, তখন সেই পদার্থবিজ্ঞানের মূল দুটো যেদিন বস্তু এবং শক্তি, এই দুটো শক্তি আসলে লেনদেন করছে কি। অনেক বইতে দেখবা তোমরা বস্তুর পরিবর্তে এখানে ভর দেওয়া থাকে। আসলে ভর বলতে তারা বোঝাচ্ছে পদার্থ বা বস্তু। আমি বস্তু বলেছি, তোমরা পদার্থ বলতে পারো, ভরও বলতে পারো। পদার্থ, ভর, বস্তু যে কোনো জিনিসকে আমি একই দৃষ্টিতে দেখছি, আর শক্তি অন্য একটা প্রকার। তো যাই হোক, আমাদের সিস্টেমটা মোটামুটি আমরা বুঝে গেলাম। এবার আসবো আমরা অভ্যন্তরীণ শক্তিতে। 2 নম্বরের আর একটা টপিক হলো অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ এই অভ্যন্তরীণ শক্তি কোন বস্তুর ভিতরে অন্তর্নিহিত যে শক্তিটাই, সেটাই হলো বস্তুর অভ্যন্তরীণ শক্তি। এই অন্তর্নিহিত শক্তিগুলো আসলে কি দাঁড়ায়? অন্তর্নিহিত শক্তি বলতে আমরা কি বুঝি? এই অন্তর্নিহিত শক্তি কি? আমরা অন্তর্নিহিত শক্তি বলতে বুঝি কোনো বস্তুর ভিতরে যে শক্তি আছে, সেই শক্তিটা কি কি কারণে থাকতে পারে? নানা কারণে কোনো বস্তুর ভিতরে শক্তি থাকতে পারে। যেমন কোনো বস্তু বলতে কি দিয়ে তৈরি বস্তুগুলো? অণু, পরমাণু, মৌলিক কণিকা। এই অণু, পরমাণু, মৌলিক কণিকার ভিতরে তাদের আন্তঃক্রিয়া হতে পারে, বা তাদের ঘূর্ণন গতি, রৈখিক গতি, স্পন্দন গতি থাকতে পারে। এই যে গতিগুলোর কারণে বা পারস্পরিক মিথস্ক্রিয়া যে বল, এই বলের কারণে তার ভিতরে যে শক্তি উৎপন্ন হয় বা যে শক্তি থাকে, সেটাই হলো তার অভ্যন্তরীণ শক্তি। তাহলে কি কি কারণে বলছি? কোনো বস্তুর ভিতরে সেই বস্তুগুলো যে যে পদার্থ দিয়ে তৈরি, সেই পদার্থ বলতে আমরা বলছি ক্ষুদ্র 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 পদার্থের ভিতরে গেলে অণু, পরমাণু, তারপরে আরো ক্ষুদ্র গেলে মৌলিক কণিকা। এই মৌলিক কণিকার ভিতরে এদের ভিতরে যে আন্তঃক্রিয়া হচ্ছে, বা এদের রৈখিক গতি আছে, ঘূর্ণন গতি আছে, স্পন্দন গতি আছে। এই যে গতিগুলোর কারণে বা এদের ভিতরে যে বল বা আন্তবল কাজ করে, এর কারণেই যে শক্তিটার উদ্ভব হয় ওই পদার্থের ভিতরে, সেটাই হলো তার অভ্যন্তরীণ শক্তি। আচ্ছা, অভ্যন্তরীণ শক্তি তো বস্তুর ভিতরে শক্তি, তাহলে এর সাথে তাপের সম্পর্ক কি? তাপ এমন একটা জিনিস, এমন একটা শক্তি, তাপ শক্তি এমন একটা শক্তি যা ওই অভ্যন্তরীণ শক্তির উপরেই কাজ করে। বস্তুর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে তাপের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাপ প্রয়োগ করলে কোনো বস্তুর তাপ দিলে, কোনো বস্তুতে তাপ দিলে তার প্রথম যে পরিবর্তনটা ঘটবে সেটা হলো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এটা ঘটতে চেষ্টা করবে। তার মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মানে কি? অণু বা মৌলিক কণিকাগুলোর কি কি পরিবর্তন হবে? রৈখিক গতি পরিবর্তন হতে পারে, ঘূর্ণন গতি পরিবর্তন হতে পারে, স্পন্দন গতি পরিবর্তন হতে পারে, বা তাদের ভিতরে যে আণবিক যে বলগুলো আছে, আন্তঃপার্টিকেল যে বলগুলো আছে, এই আন্তঃপার্টিকেল যে বলগুলোর কারণে অণুটা একটা স্টেবল বা স্থায়ী অবস্থায় আছে,
এই আন্তঃপার্টিকেল বলগুলোর যে পরিবর্তন ঘটবে সেটা কিন্তু ওই আমার তাপের কারণেই ঘটবে। তাহলে তাপের সূত্র, আমি তাপগতিবিদ্যার প্রথম সূত্র আলোচনা করছি, এখানে তো প্রথম সূত্রের ভিতরে অবশ্যই থাকবে যে তাপ দিলে আসলে বস্তুর কি পরিবর্তন হতে পারে। এজন্য আমার এখানে অভ্যন্তরীণ শক্তির আলোচনা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে কোনো বস্তুর ভিতরের তার সমস্ত কারিকুলাম পরিবর্তন হয়ে যাবে, তার সিস্টেমটা পরিবর্তন হয়ে যাবে। সে যে সিস্টেমে চলছিল, অর্থাৎ তার সিস্টেমটা ছিল কি, যে গতিগুলো ছিল, যে আন্তঃবলগুলো ছিল, এগুলো সবই পরিবর্তন হয়ে যাবে। আমরা এটাও লক্ষ্য করেছি, কোনো বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পায় আমি তাপ প্রয়োগ করলে, আর তাপ অপসারণ করলে তাপমাত্রা হ্রাস পায়। এই তাপমাত্রা বৃদ্ধি বা তাপমাত্রা হ্রাসের উপরে তাপের ভূমিকা আছে। হ্যাঁ, আদার্স আরো দুটোরও ভূমিকা আছে, চাপ আয়তনের অল্প কিছু ভূমিকা আছে, কিন্তু যদি চাপ আয়তন স্থির থাকে তখন তাপের ভূমিকা আছে। এই যে তাপ দেওয়ার কারণেই যে তাপমাত্রা বা চাপ বা আয়তন এই তিনটার পরিবর্তন হতে পারে। এই তাপটা প্রথমেই কিন্তু কাজ করে বস্তুর অভ্যন্তরীণ শক্তির যে ইন্ডিকেটর বা নির্দেশকগুলো আমি বললাম, সেই নির্দেশকগুলোর উপরে। তারপরে সেই বস্তুটার তাপমাত্রাও বৃদ্ধি পেতে পারে, চাপও বৃদ্ধি পেতে পারে, আয়তনও বৃদ্ধি পেতে পারে, আবার কোনোটাই নাও পরিবর্তন হতে পারে। সেটা পরিবেশের উপরে বা বস্তুর সার্বিক অবস্থার উপরে নির্ভর করবে। তো আমাদের অভ্যন্তরীণ শক্তি সম্পর্কে মোটামুটি আলোচনা হয়ে গেছে। তাহলে আমরা অভ্যন্তরীণ শক্তির মোটামুটি আলোচনা কমপ্লিট করে এখানে আমরা যে জিনিসটা জেনেছি সেটা হলো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে তাপের পরিবর্তনের কারণ, বা কোনো বস্তুর তাপমাত্রার পরিবর্তন হচ্ছে তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের কারণেই। তো এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যেটা হলো কোনো বস্তুর অভ্যন্তরীণ শক্তি কিন্তু আমি পরিমাপ করতে পারবো না। তাহলে আমি কি পরিমাপ করার জন্য ফিজিক্সে আছি? আসলে অভ্যন্তরীণ শক্তি পরিমাপ করতে পারবো না, ঠিক আছে, কিন্তু তার পরিবর্তনটা পরিমাপ করতে পারবো। অভ্যন্তরীণ শক্তি বলতে আমি এখানে বোঝাচ্ছি অভ্যন্তরীণ শক্তির পরম মান, মানে প্রকৃত যে মানটা, সেইটা কখনো পরিমাপ করতে পারবো না। বাট কোথাও অভ্যন্তরীণ শক্তির কি পরিবর্তনটা হচ্ছে সেটা আমি অবশ্যই পরিমাপ করতে পারবো। আমাদের মূল লক্ষ্য, পদার্থবিজ্ঞানের মূল লক্ষ্য বা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মূল লক্ষ্য এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং তার সাথে কাজ ও তাপের যে সম্পর্ক, এটা বের করা। আমাদের আজকের পাঠ্যক্রমের মূল উদ্দেশ্য কিন্তু এটাই, তাপ, অভ্যন্তরীণ শক্তি ও কাজের ভিতরে যে সম্পর্ক সেটা বের করা, এবং তার সাহায্যে আমি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা অবশ্যই বের করতে পারবো। তো ঠিক আছে, এখন আমি আমাদের মূল যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের দিকে যাব। তৃতীয় নাম্বার শিখনফল। তাপ, অভ্যন্তরীণ শক্তি ও কাজের ভিতর সম্পর্ক। এই যে তিনটা জিনিসের ভিতর সম্পর্ক করলাম, এখানে আমার একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, যেটা হলো শক্তির নিত্যতা সূত্র। শক্তিতে নিত্যতা সূত্র ছিল কি, শক্তি শুধু রূপান্তর হবে, সে কখনোই ধ্বংস হবে না। এক রূপ থেকে এক বা একাধিক রূপে রূপান্তর হবে। এই নিত্যতা সূত্রের রূপেই আমি কিন্তু এই সম্পর্কটা বের করি। এটা প্রথম বিখ্যাত বিজ্ঞানী ক্লসিয়াস এই সম্পর্কটা স্থাপন করেছিলেন। তো আমি সরাসরি ক্লসিয়াসের সেই
বিবৃতিতে চলে যাই। ক্লাসেসের বিবৃতিটা ছিল, যদি কোনো সিস্টেমে তাপ সরবরাহ করা হয় তাহলে সেই সিস্টেমের যে তাপ সরবরাহ করা হলো, একটা জিনিস মনে রাখবে, এখানে কিন্তু আমি সিস্টেম বলে আসছি, তাহলে যদি কোনো সিস্টেমে, একটা সিস্টেমে কিন্তু পরিবেশে নয়, কোনো একটা সিস্টেমে যদি তাপ সরবরাহ করা হয়, সেই সিস্টেম উন্মুক্ত, বদ্ধ বা বিচ্ছিন্ন হতে পারে। এই সিস্টেমের ভিতরে যদি তাপ সরবরাহ করা হয়, সেই তাপ দুটো কাজ করবে। প্রথম কাজ হলো তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে আর বাহ্যিক কার্য সম্পাদন করবে। তো আমরা কি করলাম, কোন সিস্টেমে তাপ সরবরাহ করলে সেই তাপ তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে পারে এবং তার বাহ্যিক কার্য সম্পাদন করতে পারে। এটা ক্লসিয়াস বলেছে। তো আমি ভাবলাম কোন সিস্টেমে আমি ডেল কিউ পরিমাণ তাপ দিলাম। ডেল দিচ্ছি কারণ আমি বড় পরিমাণ তাপ দিতে পারি, এটা ক্যাপিটাল ডেল, বড় পরিবর্তনগুলোতে সাধারণত আসে। দিচ্ছি তার মানে কি, সমস্তটা দিচ্ছি না, কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, যে দিচ্ছে তার পরিবর্তন হচ্ছে, যে নিচ্ছে তারও পরিবর্তন হচ্ছে তাতে, সেই জন্য এটা ডেল কিউ। তো তার কি হচ্ছে, এই যে তাপটা দিলাম, এই তাপ কিসের উপর কাজ করছে, প্রথমে অভ্যন্তরীণ শক্তির উপরে। তার মানে বস্তুর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে ডেল ইউ। ইউটা হলো ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি, ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, কৃত কাজ ডেল ডাব্লিউ। তাহলে কোনো পরিবেশে যদি তাপ সরবরাহ করা হয়, সিস্টেমে, পরিবেশে ভুল হবে, কোনো সিস্টেমে যদি আমি তাপ সরবরাহ করি, সেই তাপ দুটো কার্য সম্পাদন করবে। একটা হলো তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে এবং তার বাহ্যিক কার্য সম্পাদন করবে। ওই তাপের উদ্দেশ্য দুটো। আর তোমাদের মনে হতে পারে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে, তার মানে আমরা তো জানি তো তাপ দিলে তাপমাত্রা বৃদ্ধি পায়। আমি কিন্তু অভ্যন্তরীণ শক্তি ব্যাখ্যার সময় বলে আসছি, তাপমাত্রার পরিবর্তনে একটা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অর্থাৎ তাপগতি স্থানাঙ্কের পরিবর্তন, অর্থাৎ সেটা একটা অভ্যন্তরীণ শক্তিরই পরিবর্তন। এবং বাহ্যিক কার্য সম্পাদন, এটা আবার কোন ধরনের বিষয় তোমরা খুব সহজেই জানবা। তুমি তোমার বাড়িতে, সবার বাড়িতে রান্না হয়, আমরা যখন চুলা দিয়ে তাপ দিই, তাপ দিতে দিতে কিছুক্ষণ পরে পানি ফুটতে শুরু করে, তো আমরা জানি পানির তাপমাত্রা তো বৃদ্ধি পেয়েছে, গরম হয়ে গেছে। আর বাহ্যিক কাজ কি সম্পাদন করলো, বাহ্যিক কাজ সম্পাদনের জন্য ওর মুখে একটা ঢাকনা দিবা, দিয়ে দেখবা, অথবা তুমি দুধে তাপ দিবা, দেওয়ার পরে দেখবা যে কিছুক্ষণের মধ্যে দুধ পুরো ফুলে উঠে হাঁড়ি চাপিয়ে পড়ে যাচ্ছে, কিন্তু দুধ তো অত পরিমাণ ছিল না। দুধ কেন হাঁড়ি চাপাচ্ছে, হাঁড়ির উপর দিয়ে বেরিয়ে আসছে, কারণ ওই দুধের তাপ দেওয়ার ফলে তার বাহ্যিক কার্য সম্পাদন করছে, তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেয়েছে, মানে তাপমাত্রা বেড়ে গেছে এবং কিছু বাহ্যিক কার্য সম্পাদন করছে। সে কারণেই কিন্তু দুধ ফুলে ফেপে বড় হয়ে, মানে হয়ে, মানে পুরো হাঁড়ি ভর্তি হয়ে বাইরে পড়ে যাচ্ছে, বা পাত্র ভর্তি হয়ে বাইরে পড়ে যাচ্ছে। তো ওটা কিন্তু বাহ্যিক কার্য, এবং যে ওর তাপমাত্রা বেড়েছে এটা কিন্তু অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি, আর হাঁড়ির বা পাত্র ফুল হয়ে ভরে যে পড়ে যাচ্ছে এটা কিন্তু বাহ্যিক কার্য সম্পাদন। তো আমরা আপাত দৃষ্টিতে পদার্থবিজ্ঞানের প্রথম সূত্র অনুসারে ক্লসিয়াসের বিবৃতিতে আমরা তাপ, অভ্যন্তরীণ শক্তি ও কাজের ভিতরে যে সম্পর্কটা পেয়েছি সেটার বাস্তবতা আছে বলে আমি মনে করি। এটা আমি কিন্তু একটু আগেই বলছি যে বৃহৎ পরিবর্তনটা বড় বলে আমি বড় ডেল ব্যবহার করছি। যদি ক্ষুদ্র পরিবর্তন হলে আমরা কি ব্যবহার করতে পারি, অবশ্যই একটা নিয়ম আছে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমরা ক্যালকুলাসের ভাষায় ডি কিউ ইকুয়ালস টু ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন, যেটাই বলি এখানে, যে ভাষায় ডি কিউ একটা ফ্যাক্টর, ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে আমরা ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস
ডিডব্লিউ, প্রত্যেকটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন। তো এরপরে আমাদের এখান থেকে আমি বা ডি ইউ কি ডি ইকুয়ালস টু ডি কিউ মাইনাস ডিডব্লিউ, অর্থাৎ কোনো আমি যে আগেই বলে আসছি অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে যে অভ্যন্তরীণ শক্তি পরিমাপ করা যায়, তো সেই পরিবর্তনটা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পরিমাপ করছি, সেই পরিমাপের সিস্টেমটা দেখো। কোনো সিস্টেমে আমি যে পরিমাণ তাপ সরবরাহ করছি এবং যে বাহ্যিক কার্যটা সম্পাদন হয়েছে, এই দুটোর বিয়োগফল যেটা, সেটাই হলো ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। আবার বলছি, সবাই খেয়াল করো, কোনো সিস্টেমে যে পরিমাণ তাপ আমি সরবরাহ করলাম, তারপরে সেই সিস্টেম যে বাহ্যিক কার্য সম্পাদন করলো, মনে রাখবা, যে পরিমাণ তাপ সরবরাহ করলাম এবং সিস্টেম যে বাহ্যিক কার্য সম্পাদন করলো ওই তাপ দিয়ে, এই দুটোর বিয়োগফল যেটা, সেটাই হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এখন আমাদের বিবেচ্য বিষয়, এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঋণাত্মক হতে পারে কিনা, কাজ ঋণাত্মক হতে পারে কিনা, তাপ শক্তি ঋণাত্মক হতে পারে, কখন ঋণাত্মক হবে, এই চিহ্ন প্রথাটা আমরা একটু ব্যবহার করব। তো একটা ছোট ছকে আমরা দেখি, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ দিয়ে আমি ছোট ছক দিলাম। এখানে ডেল কিউ বা ডি কিউ দিলাম, এখানে ডি একটা দাগ দিলাম, ডেল ইউ বা ডি ইউ যেটা হতে পারে, এখানে আর একটা দাগ দিলাম, ডেল ডাব্লিউ বা ডি ডাব্লিউ। যদি কোনো সিস্টেমে তাপ সরবরাহ করা হয় তখন সেটা সরবরাহ করা হলে এখানে, যদি কোনো সিস্টেম থেকে তাপ অপসারণ করা হয় তাহলে এখানে। খেয়াল করো, এটা সরবরাহ করেছি, এটা অপসারণ করেছি। যদি কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় তাহলে এটা, অভ্যন্তরীণ শক্তি কমে গেলে, যদি কোনো সিস্টেমে পরিবেশের উপরে কাজ করে তাহলে সেটা পজিটিভ, যদি পরিবেশ সিস্টেমের উপরে কাজ করে তাহলে নেগেটিভ। ক্লিয়ার? তাহলে আমি এই সমীকরণে কখন কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে সুন্দর করে বললাম। আমি আর একবার বলে দিচ্ছি, কোনো সিস্টেমে তাপ সরবরাহ করলে পজিটিভ, তাপ অপসারণ করলে নেগেটিভ। কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে পজিটিভ, হ্রাস পেলে নেগেটিভ। কোনো সিস্টেম বাহ্যিক কাজ যদি পরিবেশের উপর সম্পাদন করে তাহলে সেটা পজিটিভ, কিন্তু পরিবেশ যদি সিস্টেমের উপর কার্য সম্পাদন করে তাহলে সেটা নেগেটিভ। তো আমি আশা করি যে তোমরা এই তিনটা শিক্ষণফল আজকে পাঠদানের মাধ্যমে আমি তোমাদের শেখাতে পেরেছি। তোমরা আরও চর্চা করবে যাতে ভালোভাবে বুঝতে পারো, কারণ চর্চা ছাড়া কখনোই এটা জ্ঞানটা স্থায়ী হয় না। তো সবাই বাড়িতে খুব বেশি বেশি লেখাপড়া করবে জ্ঞান স্থায়ীকরণের জন্য। তো আপাতত আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ। শিক্ষণফলগুলো তোমরা অবশ্যই শিখাবে। ধন্যবাদ সবাই।